এখন আর রক্তের উপরে কোনো সংলাপ হবে না, এই চূড়ান্ত মুক্তি হবে এই রক্তের চূড়ান্ত মূল্য। বর্তমান যে সরকার, তার তো এই সময় নির্বাচন হওয়ার কথা ছিল না, তিনি লন্ডন থেকে প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল না, যে রক্তের উপরে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আজকে সেই রক্তের মূল্য তিনি খুব বেশি চিন্তা করছেন না, ভাবছেন না। আপনাদের ক্ষমতা আসার কথা ছিল না, আপনারা তো যেই ধান ক্ষেতের মধ্যে পালিয়ে বেরিয়েছিলেন, বনে জঙ্গলে পালিয়ে বেরিয়েছিলেন। কোন জায়গায় আমরা অবিচার দেখতে চাই না। অবিচারের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের কোটি কোটি মানুষ আজকে ঐক্যবদ্ধ। এখন আর রক্তের উপরে কোনো সংলাপ হবে না, এই চূড়ান্ত মুক্তি হবে এই রক্তের চূড়ান্ত মূল্য। এবং সেটাই হয়েছিল। 16 তারিখের পর সারা দেশে সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছিল এবং সবাইকে জোর করে হল ত্যাগ করতে বাধ্য করেছিল। যখন এমন পরিস্থিতি, আমরা কিছুটা শঙ্কিত হয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ 18 জুলাই আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই এবং বোনেরা আবাবিল পাখির মতো বাংলাদেশের রাজপথে নেমে এসেছে এবং তারা আবার শক্তি সঞ্চার করেছে। এই আন্দোলন থেমে যাবে না, এই আন্দোলনের চূড়ান্ত মূল্যই হবে চূড়ান্ত মুক্তি। সম্মানিত উপস্থিতি, তারপরে আপনারা জানেন একবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে জীবন দিতে হয়েছে। আজকে যদি আমরা একেবারে সংক্ষেপে বলি, জুলাই মানে কি? জুলাই মানে তো হচ্ছে আমার আবু সাঈদের সেই আইকনিক ছবিটি, যে দুহাত প্রসারিত করে দিয়ে বলেছিল, বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, কিন্তু এরপর অন্যায়ের কাছে আমি মাথা নত করব না। জুলাই মানে কি? জুলাই মানে হচ্ছে আমার সেই বিধবা বোন, যে তার মর্গে তার স্বামীর লাশকে কান্না করে করে মিডিয়ার সামনে বলেছিল, আমার বয়স 22 বছর, আমার কি বিধবা হওয়ার সময় হয়েছে? তাহলে জুলাই মানে হচ্ছে আজকে আমাদের সেই কণ্ঠ, সেই আবেগ। জুলাই মানে হচ্ছে সেই কথা, একজন পুলিশ বলেছে, স্যার গুলি করে একটা মরে, বাকিটি তো যায় না স্যার। বাকিটির মনে যে শাহাদাতের তামান্না নিয়ে এই জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেই শাহাদাতের তামান্নাই মূলত তাদেরকে গুলির সামনে থেকে পিছপা হওয়াতে বাধা প্রদান করেছিল। জুলাই মানে কি? জুলাই মানে পুলিশ অফিসার তার আরেক ঊর্ধ্বতন অফিসারকে বলছে, স্যার আমার সন্তানটা তো গুলি খেয়ে মারা গেছে, এত বেশি গুলি করেছে, একজনকে মারতে স্যার কয়টা গুলি লাগে? আজকে সেই জুলাই যখন আমরা স্বপ্ন দেখছি, শহীদ পরিবার এখানে আক্ষেপ করে বলছেন, যতগুলো শহীদ পরিবারের সাথে আমরা দেখা করেছি, কথা বলেছি, তাদের সন্তান হারিয়েছে, পরিবারের সদস্য হারিয়েছে, এটা মানবীয় জায়গা থেকে একটু আবেগ ব্যতীত আর খুব বেশি তাদের এটা নিয়ে তাদের দুঃখ নেই, কোনো কষ্ট নেই, বরং প্রত্যেকটা শহীদ পরিবার শহীদের পিতা হিসেবে, সন্তান হিসেবে, সদস্য হিসেবে গর্ববোধ করে। চট্টগ্রামের শহীদ শান্ত ভাই, তার আম্মা আমাদেরকে বলেছেন, আমার সন্তান আইএলস এ ভর্তি হয়ে আইএলস পরীক্ষা উত্তীর্ণ হয়ে সে দেশের বাইরে যাবে, আমাকে কথা ছিল বিদেশের কোনো দামি কোনো বড় ইউনিভার্সিটি থেকে আমাকে সার্টিফিকেট এনে দিবে, কিন্তু আমার সন্তান জীবন দিয়ে, দেশের জন্য জীবন দিয়ে আমাকে শহীদের মা সার্টিফিকেট দিয়ে গিয়েছে। আজকে তার ভিতরে কোনো দুঃখ কষ্ট আমরা দেখি না, কিন্তু একটা জায়গায় এসে প্রত্যেকটা শহীদ পরিবারের ক্ষোভ, যে জন্য আমার সন্তান জীবন দিল। আজকে এখন পর্যন্ত বিচারের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নাই। আই ওয়াশিং কিছু রায় হয়েছে, কিন্তু সে রায়গুলো কোন প্রক্রিয়া বাস্তবায়ন করবে সেটা ইন্টারিম এবং ইন্টারিম পরবর্তী বর্তমান যে সরকার, তার তো এই সময় নির্বাচন হওয়ার কথা ছিল না, তিনি লন্ডন থেকে প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল না, যে রক্তের উপরে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আজকে সেই রক্তের মূল্য তিনি খুব বেশি চিন্তা করছেন না, ভাবছেন না। জনগণ গণভোটের মধ্য দিয়ে যে রায় দিয়েছে, আজকে ওনারা নানান তালবাহানা শুরু করেছে। এত তালবাহানায় যদি করেন, তাহলে আপনাদেরকে ক্ষমতা আসতে বলছিল কে? আপনাদের ক্ষমতা আসার কথা ছিল না, আপনারা তো যেই ধান ক্ষেতের মধ্যে পালিয়ে বেরিয়েছিলেন, বনে জঙ্গলে পালিয়ে বেরিয়েছিলেন। আজকে আপনাদেরকে অনুরোধ করব, এই গণভোটের প্রত্যেকটি পয়েন্টকে আপনারা পুঙ্খানুপুঙ্খে বাস্তবায়ন করতে হবে। শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা, তাদের সন্তানদের যে খুনি রয়েছে, খুনিদের বিচার করতে হবে এবং বাংলাদেশকে প্রকৃতপক্ষে একটি ইনসাফের রাষ্ট্রে পরিণত করতে হবে। সে আহ্বান জানিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সেই প্রচেষ্টা সামিল হব, সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের প্রিয় ভাই, সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে। এ পর্যন্ত কথা ছিল বাংলাদেশে যাতে আর স্বৈরাচার এবং ফ্যাসিবাদ ফিরে না আসে, সেই ব্যবস্থা নতুন সংসদ সদস্যরা নেবেন। এই গণভোটের পক্ষে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনিও হা ভোটে ভোট দেওয়ার জন্য বলেছিলেন, তার দল বলেছিল, এবং এখন তারা বলতেছেন যে এটা সংবিধানে নাই,
এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা ওটা। আপনারা যা ব্যাখ্যাই দেন না কেন, কোনো ব্যাখ্যাই আপনাদের দুপে টিকবে না। সংবিধান যদি মানেন তাহলে তো আপনারা এখন সরকারে থাকার কথা নয়, আপনাদের কোনো হদিসই থাকার কথা না। তাইলে আপনারা আসলেন কোথা থেকে? সরকারি দল আসলো কোত্থেকে? নির্বাচন আসলো কোত্থেকে? বিরোধী দল বা আসলো কোত্থেকে? নিঃসন্দেহে পিপল উইল, যেটা আর্টিকেল 7(2) বলা হয়েছে, এটাই হচ্ছে সংবিধানের উপরে জনগণই হচ্ছে মূল সংবিধানের মালিক। জনগণের কথাই হচ্ছে সংবিধান। আর জনগণের প্রায় 70% মানুষ ভোট দিয়ে এই জুলাই সনদের প্রত্যেকটা কথা কিভাবে বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদে সেই প্রক্রিয়া বলে দেওয়া হয়েছে। সেই প্রক্রিয়া হলো আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন আর তারপর সংবিধানকে সংস্কার করবেন। এখন আপনারা সংশোধন চান, আপনাদের ইশতেহারে 31 দফায় আছে আপনারা সরকারে গেলে সংবিধান সংস্কার পরিষদ করবেন। তার মানে আপনাদের ইশতেহারেরও দাম নাই, 70% মানুষের গণভোটের রায়েরও কোনো দাম আপনারা দিতে চাচ্ছেন না। আজকে জুলাইয়ের যে চেতনা, এই চেতনা অত্যন্ত শক্তিশালী একটি চেতনা। আপনারা আজকে হয়তোবা সংখ্যাগরিষ্ঠতার জোরে আপাতত কাটাছেঁড়া করে জুলাইয়ের কিছু মানবেন আর পুরাতন ফ্যাসিবাদকে আপনারা আঁকড়ে ধরবেন, স্বৈরাচারী কায়দায় দেশ চালাবেন। কিন্তু মনে রাখবেন, এই 5 বছরের সরকারি শেষ সরকার হবে না। আগামী নির্বাচনে জনগণ কড়ায় গন্ডায় আপনাদের কাছ থেকে জুলাইয়ের গাদ্দারির জবাব পাই করে আদায় করবে। এবং এর সবচেয়ে বড় খেসারত দিতে হবে বিএনপিকে। বাংলাদেশের ইতিহাসে এত বড় জনঐক্য, বাংলাদেশের আবাল বৃদ্ধ দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশকে স্বৈর শাসন মুক্ত, সংবিধানকে গণতান্ত্রিক করার, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করার যে ঐক্য, এর আগে কোন সরকার এই ম্যান্ডেট পায় নাই। আপনারা সেই গণরায়ের মাধ্যমে এটা পেয়েছেন। পৃথিবীর 26টা দেশে গণভোট হয়েছে, বাংলাদেশে এর আগে আরো 3 বার হয়েছে, এটা নিয়ে 4র্থবার। গণভোটের রায় কার্যকর না করার কোনো ইতিহাস নাই। বিএনপির ইতিহাসে যত ভুল করেছেন, সকল ভুলের পাল্লা যদি এক পাল্লায় তোলা হয়, এই জুলাইকে না মেনে বাউতাবাজি প্রতারণা করার জন্য আপনারা যে কত বড় ক্ষতির সম্মুখীন হবেন, ইতিহাসই সেটা বলে দিবে, সময় সেটা বলে দিবে। এজন্য আপনাদের যা খুশি তাই করেন। আমাদের মাননীয় বিরোধী দলের নেতার নেতৃত্বে পার্লামেন্টে বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, প্রাইভেট টেবিলে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সারা দেশে বিভাগীয় সমাবেশ হচ্ছে, আগামী 25 তারিখ সিলেটে আছে, সেখান থেকে আরো বড় কর্মসূচি আসবে। আপনাদের যা খুশি তাই করেন, কিন্তু মোলা জোলাইয়া সংবিধান সংশোধনের নামে আপনাদের ইচ্ছা মতো, খায়েশ মতো কিছু সংশোধন করলে পরিষ্কার বার্তা হলো, বাংলাদেশের জুলাই যোদ্ধারা 18 কোটি মানুষ আপনাদের এই সংশোধন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। আপনারা যাই করেন, এটাকে জুলাই সংস্কার বলা হবে না, এটাকে কোনোভাবে মেনে নেওয়া হবে না। এবং আপনাদের বিরুদ্ধে উত্তরোত্তর আন্দোলন শক্তিশালী করার মাধ্যমে আপনাদেরকেও চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাওয়া হবে। সংগ্রামী ভাইরা আমার, এই জুলাই চেতনা কেন শক্তিশালী? এই চেতনায় 1971 সালের মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, অবাধ গণতন্ত্র, এই জুলাই চেতনায় সেটাকেই ধারণ করা হয়েছে। জুলাই চেতনায় বলা হয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা একটি ন্যায্যতা ভিত্তিক, আমরা একটা ইনসাফ ভিত্তিক সমাজ চাই। এই ইনসাফের মধ্যে 71-এর চেতনা আছে, জুলাইয়ের চেতনা আছে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষের নৈতিক মূল্যবোধের চেতনা এখানে আছে। সুতরাং আপনারা না মানলেও বাংলাদেশের মানুষ তাদের হৃদয় থেকে জুলাইয়ের চেতনা কখনো মুছে যেতে দেবে না। আপনারা 3টা শহীদ পরিবারের বক্তব্য শুনেছেন, 2জন সন্তানহারা পিতা আর 1জন পিতাহারা সন্তানের বক্তব্য শুনেছেন। তারা কি কথা বলেছেন? এই
আমাদের হাজার হাজার শহীদ পরিবার আর হাজার হাজার আহত পরিবার, এদের অভিশাপের কথাও মনে রাখবেন। এবং বাংলাদেশের কোটি কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষ মনে করেছিল জুলাইয়ের মাধ্যমে আমরা বাংলাদেশকে প্রকৃত অর্থে সেই মহান মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের ইনসাফের যে চেতনা, সেই চেতনা বোধহয় বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। কিন্তু আপনাদের টোটাল শাসন, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগতম, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাননীয় প্রধান অতিথি ইতিমধ্যে মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন, আমরা তাকে স্বাগত জানাই। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলেছিলাম, জুলাই চেতনার মধ্যে একসাথে বাংলাদেশের জন্মের পর থেকে এখন পর্যন্ত মানুষ যে আকাঙ্ক্ষা ধারণ করে, যে চেতনা লালন করে, সকল চেতনার একটা সংমিশ্রণ, একটা সমৃদ্ধ চেতনায় পরিণত হয়েছে জুলাইয়ের চেতনা। সেটি হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। বাংলাদেশে আমরা ইনসাফের রাষ্ট্র দেখতে চাই। কোন জায়গায় আমরা বৈষম্য দেখতে চাই না, কোন জায়গায় আমরা অবিচার দেখতে চাই না। অবিচারের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের কোটি কোটি মানুষ আজকে ঐক্যবদ্ধ। তারা জুলাই চেতনা বাস্তবায়ন করেই, জুলাইয়ের চেতনার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করেই তারা গড়ে ফিরে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর, আজকে আমাদের দাবি হচ্ছে জুলাইয়ে যারা শহীদ হয়েছিলেন, আহত হয়েছিলেন, সেই শহীদ পরিবার, আহত পরিবার মামলা করেছেন। আজকে মামলার অগ্রগতি কি? আমরা মামলার অগ্রগতি দেখি হাসানুল কেন যেই জুলাই সংগ্রামে জনগণের বিরুদ্ধে রাষ্ট্রকে লেলিয়ে দেওয়ার জন্য একটা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছিল, সেই হাসানুল ইনুর মামলা প্রমাণ করার জন্য যে দক্ষ প্রসিকিউটর টিম দরকার ছিল, সেই প্রসিকিউশনের মধ্যে আমরা দেখলাম একেবারেই তাদের মধ্যে কোনো চেতনা নাই। যেন তেনভাবে মামলা ফেস করার কারণে এরকম একটা অপরাধী কোর্ট থেকে মাত্র 10 বছরের সাজা পেয়েছে। আজকে এই সরকার দলীয়করণে মাত্রাতিরিক্ত সীমা অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ের ভিসি, কোর্ট কাছারি, আপনার প্রশাসনের সর্বস্তরে তারা শুধু দলীয়করণ আর দলীয়করণ। ভিসিদের সময় ছিল কমপক্ষে 2-2.5 বছর। ইন্টারিম গভর্নমেন্ট যাদেরকে নিয়োগ দিয়েছিল তাদের সময় ছিল। কোনো কারণ দেখানো ছাড়াই শুধু দলীয় লোক বসাইতে হবে, সব ভিসিদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। এই যে আমাদের ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে একজন প্রসিকিউটর যিনি জুলাই যোদ্ধা, সাহসিকতার সাথে তিনি মামলা ফেস করে শেখ হাসিনার মতো একটা সন্ত্রাসী এবং গণহত্যাকারীকে ফাঁসির মঞ্চে নিতে তিনি সক্ষম হয়েছিলেন। এখানে কোন কারণে তাকে বদলিয়ে এমন একজনকে দিলেন যে মামলার রায় এখন আমরা পেলাম মাত্র 10 বছরে? এজন্য আমরা মনে করি এখানে ফ্যাসিবাদকে দূষণ করার জন্য কোন একটা বিশেষ শক্তির ইশারায় ট্রাইব্যুনালে পরিবর্তন আনা হয়েছে প্রসিকিউশনের মধ্যে। এখন মামলার গতি হলো ধীরগতি। আমরা এই ধীরগতি চাই না। প্রত্যেকটা হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে, দ্রুত বিচার শেষ করে আসামিদেরকে, খুনিদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই ব্যাপারে সরকারের যে শ্লথ গতি, আমরা এই গতি চাই না। অনতিবিলম্বে এই গতিকে আরো বৃদ্ধি করে আমাদের জুলাইয়ের শহীদ এবং আহত যারা হয়েছেন, সেই খুনি শহীদদের খুনি যারা, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সংগ্রামী ভাইরা আমার, তাই আজকে আমাদের বোধহয় ঘরে ফিরে যাওয়ার সময় শেষ হয়ে গেছে। আমরা ধারণা করেছিলাম আর হয়তো আমরা রাস্তায় আমাদেরকে বিচরণ করতে হবে না, হয়তো পার্লামেন্টে কথা বললেই হবে, হয়তো টক শোতে কথা বললেই হবে, হয়তো প্রেস ক্লাবে গোল চত্বর, গোল টেবিল বৈঠক করলেই হবে। কিন্তু না, ক্ষমতাসীনরা যেভাবে তারা একের পর এক এদেশে দুর্নীতি, ঘুষ বাণিজ্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, আজকে এই ঢাকা শহর, এখানে চলার কোনো উপায় নেই। সামান্য বৃষ্টি হইলে জলাবদ্ধতা। এই যে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, স্কুলের ছাত্রছাত্রীরা সাঁতার কেটে তাদেরকে পরীক্ষার হলে যেতে হয়েছে। এই শহরকে 54 বছর থেকে যারা শাসন করেছেন, জলাবদ্ধতার মতো একটা
সামান্য বিষয় তারা সমাধান করতে পারেন নাই। যানজট, আপনি কোথায় যাবেন 2.5-3 ঘন্টা রাস্তায় বসে থাকতে হবে, যানজটের সমাধান তারা দিতে পারেন না। দুর্গন্ধ, ময়লার দুর্গন্ধে শিশুদের আজকে তারা অসুস্থ হয়ে পড়েছেন, বয়স্করা অসুস্থ হয়ে যাচ্ছেন। এই শহরে ফজরের নামাজে যান, এশার নামাজে যান, আপনাকে নাকে রুমাল দিয়ে কষ্ট করে নামাজে যেতে হবে, যত্রতত্র শুধু ময়লার ছড়াছড়ি, দুর্গন্ধ। আজকে এই শহরে শিশুদের নিরাপত্তা নেই, নারীদের নিরাপত্তা নেই। আজকে আমরা প্রায় চিন্তায় আমাদের নাগরিকদের জীবন দিতে দেখছি। এখানে মাদকের কারবার আজকে বেপরোয়া হয়ে উঠেছে। মাদক আজকে আপনার ঘরের ভিতরে খাবার টেবিলে চলে গিয়েছে। একজন মহিলা এমপি পার্লামেন্টে বলেছেন, এদেশে খাদ্যে ভেজাল আছে কিন্তু মাদকে কোনো ভেজাল নাই। আজকে মাদককে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে সিটি কোনো প্রশাসন আছে বলে চোখে পড়ছে না। আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় একজন সিটি প্রশাসক পেয়েছিলাম, তার মাধ্যমে আমরা কিছু কাজকর্ম, কিছু খাল, কিছু রাস্তাঘাট আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছিলাম, মশক নিধন করতে পেরেছিলাম। কিন্তু আজকে সিটি কর্পোরেশনের ফান্ড কোথায়? ড্রেনেজের ব্যাপারে মাস্টার প্ল্যানটা কোথায়? আজকে যারা সরকারি দল আপনারা ওয়াদা করেছিলেন, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যেটা করেছিল ক্রান্তিকালের জন্য তারা প্রশাসক নিয়োগ দিয়েছিল, আপনারা ইশতেহারে বলেছিলেন আপনারা সেটা করবেন না। আপনারা লজ্জা শরমের মাথা খেয়ে আপনারা এসে সেই আইনকে আবার বহাল করে প্রশাসক দিয়ে সিটি চালাতে গিয়ে আজকে নাগরিকদের দুর্ভোগের কোনো সীমা নেই। আমরা এটা চাই না। আমরা অনতিবিলম্বে সিটি কর্পোরেশনের নির্বাচন সবার আগে চাই। কে আপনারা চান সিটি কর্পোরেশনের নির্বাচন দিয়ে জনদুর্ভোগ, নাগরিক দুর্ভোগ অনতিবিলম্বে কমানোর উদ্যোগ সরকারকে নিতে হবে। আপনারা এত উন্নয়ন করতেছেন, বলেন আপনাদেরকে জনগণ পছন্দ করেছে 51%, তো ভোট দিলে ভয় পান কেন? ঢাকা তো বাংলাদেশের রাজধানী, অর্থনৈতিক কেন্দ্র। ঢাকায় যদি ভয় পান, গ্রামে তো কোনো পাত্তাই পাবেন না। ঢাকায় যদি ভয় পান, গ্রামের জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাবার জন্য প্রস্তুত হয়ে আছে। এজন্য একটু টেস্ট করেন, নির্বাচনটা ঢাকা থেকে শুরু করেন। আমরা প্রস্তুত আছি। আমরা দেখাবো আমাদের মাননীয় বিরোধী দলের নেতার নেতৃত্বে বিগত 4 মাসে পার্লামেন্টের বাইরে জনগণের সমস্যার সমাধানে আমাদের নেতৃবৃন্দ, আমাদের এমপিরা যে ভূমিকা পালন করেছেন, জনগণ বিচার করবে তারা আগামী দিনে কাদেরকে নেতা হিসেবে দেখতে চায়। সুতরাং ভয় ভীতির ঊর্ধ্বে উঠে কোন প্রকার ছলচাতুরি কিংবা জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনে সব জায়গায় লোক বসিয়ে রেজাল্ট কারসাজি করে পাস করার যদি চিন্তা করেন, মনে রাখবেন মাননীয় বিরোধী দলের নেতার উপস্থিতিতে বলছি, তাহলে আপনাদের ক্ষমতা দরেই হেঁচকা টান দেওয়া হবে। এখানে ভোট হইতে হবে 100% নিরপেক্ষ এবং ভোট জনগণ যাকে দিবে তার পক্ষে রায় আসতে হবে। এর বাইরে গেলে আমরা 12ই ফেব্রুয়ারির প্রতিশোধ স্থানীয় নির্বাচনে নেব ইনশাআল্লাহ। সেজন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের মাননীয় বিরোধী দলের নেতা তিনি বলবেন আজকে জাতির কণ্ঠস্বর। তিনি জানেন আজকে তিনি পার্লামেন্টে যে রোল প্লে করছেন, বাইরেও করছেন, আগামী দিনে আমাদের কি করতে হবে তিনি একটা ভবিষ্যৎবাণী বলে রেখেছেন। প্রয়োজনে যদি অনিবার্য আরেকটা বিপ্লব বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ ভিত্তিক বাংলাদেশের জন্য, গণতান্ত্রিক সংবিধানের জন্য, স্বৈরাচার আর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ কায়েম করার জন্য জাতির কণ্ঠস্বর জননেতা ডক্টর শফিকুর রহমান যদি আরেকটা অনিবার্য বিপ্লবের ডাক দেন, সেই বিপ্লব সফল করার জন্য আপনারা জীবন বাজি রেখে আবু সাইদ মুক্তের মতো রাস্তায় নামতে রাজি আছেন? সবাইকে প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে এই এলাকায় ব্যবসায়ী ভাইরা আপনাদের কিছুটা আমরা কষ্ট দিয়েছি। আশপাশে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমাদের মাইকের আওয়াজ এবং জনগণের কারণে আপনারা কিছুটা কষ্ট পেয়েছেন। আমরা এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি মাননীয় বিরোধী দলের নেতা, আপনাদের প্রিয় নেতা, আপনাদের নির্বাচিত নেতা, ঢাকা 15 আসনের মাননীয় এমপি মহোদয়ের বক্তৃতা শোনার পর কষ্ট যেটা আছে এটা আপনাদের কেটে যাবে। তারপরও আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে, আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।